ডিং করে শব্দ হতেই লিফটের দরজা খুলে গেল। বাইরে বেরোলো আসমান এবং রোজা। সামনেই ভবনের বেশ কয়েকজন বাসিন্দা এবং টেকনিশিয়ানদের ভিড়, যার মধ্যে রুহির বাবাও রয়েছে। তিনি দ্রুত এগিয়ে আসমানের কাছ থেকে নিজের কন্যা সন্তানকে কোলে তুলে নিলেন। অপরদিকে হিল পরিহিত অবস্থায়ও উদ্ভ্রান্ত হয়ে ছুটে এলো চারুলতা। আসমানের কাঁধ আঁকড়ে ধরে অত্যন্ত চিন্তিত কণ্ঠে শুধালো, তুই ঠিক আছিস? কিছু উচ্চারণ না করে মাথা দুলিয়ে সম্মতি দিল আসমান। একটা নিঃশ্বাস ফেলল চারুলতা। থ্যাঙ্কস গড, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম যখন শুনলাম লিফটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। তোরা দুইজনই ঠিক আছিস দেখে ভালো লাগছে। কিছুক্ষণ আগেই নিজের ফ্ল্যাট থেকে হ্যান্ডব্যাগ নিয়ে বেরোবার পর চারুলতা টেকনিশিয়ান টিমের দুইজনকে ছোটাছুটি করতে দেখে। সেখান থেকেই জানতে পারে ভবনের মোট 3টা লিফটের মধ্যে একটা হঠাৎ ত্রুটিজনিত কারণে গড়বড় করছে। দ্রুতই রিপোর্ট পেয়ে কাজে নেমে পড়েছে টিম। তখনই অপর লিফট ধরে গ্রাউন্ড ফ্লোরে ছুটে আসে চারুলতা। জানতে পারে আসমান এবং রোজা যে লিফটে ছিল সেটাতেই কোনো সমস্যা হয়েছে। অসহনীয় অপেক্ষার সমাপ্তি ঘটে পাক্কা 10 মিনিট পর আসমানকে সুস্থ সবলভাবে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলে চারুলতা। রোজা তখনও একটা ঘোরের মধ্যে রয়েছে। অন্ধকারাচ্ছন্ন 10 মিনিটের প্রতিটা মুহূর্তে তার মনে হয়েছে এই বুঝি লিফট ছিঁড়ে পড়বে। কিন্তু অদ্ভুত হলেও সত্য, আসমান পাশে থাকায় যতটা আতঙ্কিত অনুভব করার কথা ততটা সে করেনি। এমনকি রুহি পর্যন্ত এক ফোঁটা কাঁদেনি। আসমানের কোলেই কুই কুই করে গিয়েছে সে। ব্যাপারটা কাকতালীয় না আসমানের উপস্থিতির প্রভাব তা জানা নেই রোজার। বেশি ভয় পেয়েছ? চারুলতার প্রশ্নে সম্বিত ফিরল রোজার। মেয়েটা ঠোঁটে মৃদু হাসি নিয়ে তার দিকে চেয়ে আছে, যেন আশ্বাস প্রদান করতে চাইছে। রোজা একটা ঢোক গিলে বিড়বিড় করল, অতটা না, চিন্তা করো না। ভাইয়া থাকতে আর যাই হোক কারো কোনো দিন ক্ষতি হয় না। ক্ষতি হয় না? সে নিজেই করে ক্ষতিগুলো। কথাটা রোজার অন্তর থেকে নির্গত হলো না। চারুলতা কিংবা তার পরিবার হয়তো আসমানের আসল রূপ সম্পর্কে জানেন না, কিংবা জানে, কে জানে। উফ, এত রহস্যের জট সে আর সহ্য করতে পারছে না। লিফটের কাহিনীর সমাপ্তি ঘটল টেকনিশিয়ান এবং মেইনটেনেন্স টিমের কয়েকজন সদস্যের শাস্তির মধ্যে দিয়ে। যদিও তাদের খুব একটা দোষ ছিল না, কিন্তু ভবনে বসবাসরত উচ্চবিত্ত মানুষগুলো নিজেদের নিরাপত্তার পরোয়ার বিষয়টিকে ঘোলাটে করে তুলল। জল অবশ্য খুব বেশি দূর গড়ালো না পার্টির কারণে। আজকের দিনটায় সবাই ব্যস্ত। সিটি ইউফোরিয়ার একদম মধ্যেখানে অবস্থিত কনভেনশন হলে পার্টির আয়োজন। কোনো ভবন থেকে খুব বেশি দূরত্বে নয় সেটি। তবুও চৌরাস্তা বেয়ে একের পর এক অতি মূল্যবান গাড়ি আনাগোনা করছে। নিজেদের আভিজাত্য প্রদর্শনে কেউ বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। রেমান পরিবারও সেথায় পৌঁছালো নিজেদের বিএমডাব্লিউতে করে। এটি মূলত চারুলতার ব্যবহারের জন্য। আসমান বেশিরভাগ সময় নিজের পোর্সে রেসিং মডেল ব্যবহার করে, কিন্তু আজ সে নিজেই চারুলতার গাড়িটি চালিয়ে নিয়ে গেল। ভেতর থেকে নেমে সামনে তাকিয়ে রোজার মুহূর্তের জন্য মনে হলো সে বুঝি অস্কারের রেড কার্পেটে এসে পৌঁছেছে। শুধু এখানে কোনো পাপ্পারাজিদের প্রবেশাধিকার নেই, এই যা পার্থক্য। চারুলতার সামনে সামনে এবং পিছনে হেঁটে ভেতরে প্রবেশ করল আসমান রোজা। অভ্যন্তরে দৃশ্য রোজার রীতিমতো চক্ষু চরকগাছ করে তুলল। ছাদটা ভীষণ উঁচু। সম্পূর্ণ ছাদ জুড়ে রয়েছে গোল্ডেন মিরর সম্বলিত ইন্টেরিয়র ডিজাইন। পার্টির থিম গোল্ডেনকে কেন্দ্র করেই চারপাশে সাজসজ্জার আয়োজন। সত্যি বলতে অতিরিক্ত কিছুই নেই। জায়গাটিকে যেভাবে তৈরি করা হয়েছে তাতেই আভিজাত্যের ছোঁয়া রয়েছে। জায়গায় জায়গায় উঁচু হয়ে ওঠা থাম জুড়ে জড়িয়ে রয়েছে সোনালি লতা।
সেই লতার ফাঁকে ফাঁকে আবার সাপের প্যাঁচানো শরীর। বর্ণের কারণে ব্যাপারটি ভয়ঙ্কর নয়, বরং দর্শনীয় লাগছে। কাচের দেয়াল জুড়ে ঝুলছে সোনালি রেশমি পর্দা। মেঝেতে এবং টেবিলে রাখা হয়েছে প্রাচীন যুগের লণ্ঠনের মতন দেখতে অ্যান্টিক ধাঁচের বাতি, যা মৃদু, মন্থর এবং আরামদায়ক আভা ছড়িয়ে দিচ্ছে চারদিকে। পার্টি হলেও কোলাহলমুক্ত পরিবেশ। লাইভ অর্কেস্ট্রা বেজে চলেছে মোহনীয় সুরে। প্রত্যেক পরিবারের জন্য আলাদা আলাদা টেবিলের ব্যবস্থা রয়েছে। সঙ্গে রয়েছে বার কাউন্টার, ফুড কাউন্টার এবং ডান্স ফ্লোরের ব্যবস্থা। অতিথিগণের কেউ কেউ নিজেদের নির্দিষ্ট আসনে, আবার কেউ কেউ পছন্দের ড্রিঙ্কস হাতে আশেপাশে হেঁটে হেঁটে সামাজিকতায় লিপ্ত হচ্ছে। রেমান পরিবারের জন্য নির্ধারিত মধ্যখানের একটা টেবিলে বসল আসমান। সে সামাজিকতায় আগ্রহী নয়। নিজের ফোন বের করে কানে গুঁজে নিল ইয়ারবাড। অপরদিকে চারুলতা রোজাকে টেনে নিয়ে গেল বাকিদের সঙ্গে পরিচয় করাতে। ঝকঝকে শাড়ি কিংবা গাউন পরিহিত অবস্থায় অন্যান্য অভিজাত ঘরের মেয়েরা উপস্থিত রয়েছে। চারুলতা যে তাদের মাঝে সম্মানীয় সেটা উপস্থিতিতেই বোঝা সম্ভব হলো। আরে মিস রেমান যে, লুকিং গর্জিয়াস অ্যাজ অলওয়েজ, ইউ আর ভেরি এলিগ্যান্ট। মৃদু হেসে একে একে প্রশংসার বর্ষণে সিক্ত হতে থাকলো চারুলতা। পাশে দাঁড়িয়ে চুপচাপ দেখে গেল রোজা। তার ঠোঁটেও হাসি ছড়িয়ে পড়েছে কিছুটা। অবশেষে যেন মানুষ তার উপরেও কিছুটা মনোযোগ দেওয়ার সুযোগ পেল। সকলকে রোজার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকাতে দেখে চারুলতা তার বাহু ধরে সামনে নিয়ে এলো। পরিচয় করানো হয়নি। আরিয়া রেমান, আমার ভাবি। আসসালামু আলাইকুম। সালামের জবাব না দিয়ে একে অপরের মাঝে অদ্ভুত দৃষ্টি বিনিময় করল। যেন সালামের বিষয়টা ব্যাকডেটেড লেগেছে তাদের কাছে। অস্বস্তিতে পড়ে গেল রোজা। শুধুমাত্র একজন মধ্যবয়স্ক অফ হোয়াইট জামদানি পরিহিত মহিলা ঠোঁট থেকে শরবতের গ্লাস সরিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। সো দ্য রিউমার ইজ ট্রু, মিস্টার নীল গট ম্যারিড। রাগঢাকের বালাই নেই। সকলেই রোজা এবং চারুলতার সামনেই গুজব সত্য নিয়ে আলাপচারিতা শুরু করে দিল। চারুলতা খানিক বিরক্ত বোধ করে বলল, আমার মনে হয় না এতটা অবাক হওয়ার মতন কোনো ঘটনা ঘটেছে যে এভাবে ফিসফিস করতে হবে সবার। কিছুটা অবাক করা ঘটনাই বটে চারু। ইউ নো ইউর ব্রাদার। উনি, ওয়েল, অদ্ভুত। মানুষের সঙ্গে মিশতেই চায় না। ওনার চেহারাও কেউ দেখেনি কোনো দিন। পর্দাশীল পুরুষ। পাশ থেকে একজন বলে উঠতেই সকলে হাসাহাসিতে মেতে উঠল। ব্যাপারটায় বিব্রত বোধ করল রোজা। কিন্তু এদের সঙ্গে লাগতে যাওয়ার পরিণাম নিশ্চয়ই সুখকর হবে না। ওনাকে বিয়ে করতে কেউ রাজি হয়েছে, তাতেই তো অবাক হয়ে যাচ্ছি আমি। ঠিক বলেছ, হা হা। নিশ্চয়ই গরিব ঘরের কোনো মেয়েকে তুলে এনেছে। রোজার উভয় হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো। সরাসরি তাকে কেউ কিছুই বলছে না, কিন্তু শুনিয়ে শুনিয়ে এমন কথা বলার অর্থ কী? প্রচণ্ড ইচ্ছা সত্ত্বেও জোরপূর্বক সে নিজেকে বিরত রাখল। পার্টিতে হাঙ্গামা বাঁধালে তা আসমান কিংবা রেমান পরিবারের সম্মানহানি ঘটাবে। কিন্তু চুপ থাকল না চারু। বুকের উপর দুই বাহু ভাঁজ করে আত্মবিশ্বাসী পদক্ষেপে এগোলো। মিস রাইসা, আমার ভাইয়া পর্দাশীল হোক বা না হোক, তাতে তোমার এত মাথা ব্যথা হওয়ার কারণ তো দেখি না। আর যাই হোক, সে অন্তত কারো বেহায়া ভাইয়ের মতন যার তার মেয়ের দিকে নজর দিয়ে বেড়ায় না। রাইসা নামক মেয়েটির চেহারা সহসাই টকটকে হয়ে উঠল কর্ধে। চারুলতা তার ভাইকে ইঙ্গিত করেই কথা বলেছে, যে বেশ কিছুদিন যাবৎ চারুলতার পিছনে হন্য হয়ে পড়ে রয়েছে। ব্যাপারটা অনেকটা ওপেন সিক্রেট। তাছাড়া ছেলেটির চরিত্র খুব একটা ভালো নয়, যার দরুন বারবার চারুলতার কাছ থেকে নিষেধাজ্ঞা পেয়েছে সে।
তবুও এমন লোকের বোন হয়ে আসমানকে নিয়ে আজে বাজে কথা বলবে, বিষয়টি অবশ্যই মেনে নেয়নি চারুলতা। তার কথায় রাইসার কোনো কথাই উচ্চারণ করতে সক্ষম হলো না। আরও একটু এগোলো চারুলতা। তার ঠোঁটে অদ্ভুত এক হাসি, যা একই সাথে মনোমুগ্ধকর এবং ক্রূর। মুখে কুলু পাটলে যে, অন্তরে জ্বলছে বুঝি। পর্দাশীল পুরুষকে খুব পছন্দ হয়েছিল না? চারু, এবার কিন্তু তুমি বেশি বেশি করছো। করছি বুঝি? মিছিমিছি বিস্ময়ের ভান ধরল চারুলতা। পরক্ষণেই মুচকি হেসে বলল, লজ্জা পাওয়ার কিছু নেই। একজন মেয়ে একজন পুরুষের প্রতি আকৃষ্ট হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। মেয়ে হয়ে মেয়ের প্রতি আকৃষ্ট হলে সেটা অস্বাভাবিক হয়ে যেত। তুমি কি বলতে চাইছো চারু? এই যে, তোমার বাবা মিস্টার শিকদার আমার বাবার কাছে ভাইয়ার জন্য তোমার সম্বন্ধ পাঠিয়েছিল, আর ভাইয়া সেটাকে তৎক্ষণাৎ রিজেক্ট করে দিয়েছিল, সেটা তো আমি কখনো কাউকে বলিনি। উপস, স্লিপ অফ টাং। প্রত্যেকের দৃষ্টি তৎক্ষণাৎ ঘুরে গেল রাইসার দিকে। কিছুই বলতে পারল না মেয়েটি। হাতে ধরা গ্লাসে চেপে বসল তার আঙুল। থরথর করে কাঁপতে থাকল সর্বাঙ্গ। চারুলতা বিন্দুমাত্র পরোয়া করল না। উল্টো ঘুরে পিছনে চেয়ে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে, প্রবাদটি ভুলে যেও না। ভাইয়া তোমাকে বিয়ে করেনি, আরিয়াকে করেছে। তার ভালো লেগেছে, করেছে, এবং সে সুখে আছে। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ভালো মানুষ হও। জল আজকে এত দূর গড়াতো না, যদি না তুমি ভাইয়াকে নিয়ে উল্টাপাল্টা কথা সব সমাজে ছড়াতে। সময় থাকতে ভালো হয়ে যাও, তোমার পয়সার অভাব নেই। এইটুকুই। রোজার হাত ধরে গটগট করে হেঁটে চলে আসলো চারুলতা। অপরদিকে নির্বাক দাঁড়িয়ে রইল বাকি সবাই। বীচ। অশ্রাব্য একটা ইংরেজি শব্দ ভেসে এলো রাইসার পক্ষ থেকে। তাতে চওড়া হলো চারুলতার হাসি। পেছন ফিরে চোখ টিপে সে জানালো, এ ব্যাড বীচ। চারুলতার এমন আচরণে রোজা হতবাক হয়ে গিয়েছে। মেয়েটিকে শুরু থেকেই কিছুটা অদ্ভুত লাগতো তার। আজ রীতিমতো তার প্রতি শ্রদ্ধা হচ্ছে। নির্ভীক অকুতোভয় এক সত্তা সে, যে নিজের আপনজনদের জন্য লড়াইয়ে সর্বদা প্রস্তুত। না চাইতেও রোজার ঠোঁটে হাসি ফুটে উঠল। প্রথমবারের মতন চারুলতাকে তার অস্বস্তি লাগার বদলে ভালো লাগলো। হনহন করে হেঁটে বাড়ির দিকে এগোলো চারুলতা। পিছু নিচ্ছিল রোজাও। কিন্তু হাত তুলে তাকে সে জিজ্ঞেস করল, তুমি কোথায় যাচ্ছ? তোমার সাথে? না, আমার সাথে কেন যাবে? তাহলে? কপাল চাপড়ালো চারুলতা। পরক্ষণে রোজার কাঁধে হাত রেখে তাকে ঘুরিয়ে দিয়ে আঙুল তুলে নির্দেশ করল, ওই যে দেখো, সবাই কাপল ডান্স করছে। তো? বোকার মতন প্রশ্ন করে বসল রোজা। পরক্ষণেই চারুলতার ইঙ্গিত ধরতে পারল সে। বিস্মিত দৃষ্টিতে ফিরে চাইতেই এক তির্যক হাসি তাকে উপহার দিল চারু। ভাইয়াকে টেনে হিঁচড়ে হলেও নিয়ে যাও। একেবারে রাইসার সামনে সামনে নাচবে, ঠিক আছে? সবাই যেন দেখতে পায় হাউ হ্যাপি হি ইজ। রোজার পিঠ চাপড়ে শুভকামনা জানিয়ে উল্টো পথ ধরল চারুলতা। অপরদিকে একলা দাঁড়িয়ে একটা শক্ত ঢোক গলাধঃকরণ করল রোজা। আসমান আর তার কাপল ডান্স, মাথা খারাপ? নিজের অবাধ্য হৃদয়ের কাছে হার মেনে টেবিলের সামনে উপস্থিত হলো রোজা। আসমান যথারীতি চেয়ারে বসে নিজের ফোনের দিকে তাকিয়ে আছে। ব্লেজার খুলে চেয়ারে ঝুলিয়ে রেখেছে। রোজার উপস্থিতি অনুভব করা সত্ত্বেও চোখ তুলে তাকালো না। রোজা বেশ কিছুক্ষণ ইতস্তত করল, চলেও যেতে নিল, কিন্তু শেষে আবার কি ভেবে ফিরে এলো। আসমানের কান থেকে ইয়ারবাড খুলেই দ্রুত কণ্ঠে আবেদন জানালো, চলো কাপল ডান্স করি।
দ্রুত উচ্চারণ করার কারণ যেন মস্তিষ্ক অতিরিক্ত ভাবনা চিন্তার সময় না পায়। তার কথা শুনে জগতের সবচেয়ে নির্বিকার শূন্য দৃষ্টিতে চাইল আসমান। হাতে তখনও ফোন ধরা তার। সবাই করছে, আমাদেরও করা উচিত। আসো। কতক্ষণ একা একা এভাবে বসে থাকবে? লোকে এমনিতেও অনেক কথা বলছে। জোরপূর্বক সাহস সঞ্চয় করে রোজা নিজের ডান হাতখানা বাড়িয়ে দিল আসমানের দিকে। পিশাচটির অভিব্যক্তিতে বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। দৃষ্টি নামিয়ে চাইল রোজার বাড়ানো হাতের দিকে। পরমুহূর্তে পাল্টা নিজের হাত এগিয়ে দিল। হতবিহ্বল হয়ে পড়ল রোজা। তার হাত ধরার বদলে নিজের হাত বাড়িয়ে ধরেছে। সত্যি অসম্ভব, এ নিশ্চয়ই কল্পনা। তার হৃদয় মুহূর্তেই সিক্ত হয়ে উঠল অদৃশ্যমান এক আবেগে। অনুভূতির প্রজাপতিরা পাখনা মেলে উড়াল দিল সর্বাঙ্গ জুড়ে। চেহারায়ও ভর করল সেই সুখবোধের বর্ণ। পুলকিত হৃদয়ে সম্মোহনী ভঙ্গিতে রোজা যেই না নিজের হাত আসমানের হাতে রাখতে যাচ্ছিল, ঠিক তখনই পুনরায় তার আশার প্রতি মধ্যাঙ্গুলি দেখিয়ে আসমান নিজের হাতটি ঝাঁকিয়ে রোজার চিন্তা শুধরে দিল। এয়ারবাড। এক মুহূর্ত বরফখণ্ড হয়ে থাকল রোজা। তারপরই তার শরীর জুড়ে ছড়িয়ে পড়ল তীব্র ক্রোধের অনুভূতি। এক হাতে আসমানের হাত পাকড়াও করে অপর হাতের এয়ারবাড সশব্দে থাপ্পড় দেওয়ার ভঙ্গিতে খপ করে রাখল সে। রাগান্বিত ভঙ্গিতে তার ভ্রু এবং নাক কুঞ্চিত হয়ে থাকল। ইডিয়েট। উল্টো ঘুরল রোজা। পিছনে তাকানো ছাড়াই গটগট করে হেঁটে চলে গেল ফুড কাউন্টারের দিকে। কি ঠেকা পড়েছে তার ওই দানবের সঙ্গে নাচানাচি করতে। নেহায়েত চারুলতা অনুরোধ করল বলে, না হলে কে যায় ওই রকম নাখাস্তার রিজেকশন খেতে। এর থেকে চকলেট ফাউন্টেনে কেক ডুবিয়ে খাওয়া উত্তম। খাবারের থেকে বড় কোনো ঔষধ দুনিয়ায় নেই ভেবে এক দফা ফোঁস-ফোঁস নিঃশ্বাস ছাড়ল সে। কয়েক পলক রোজার চলে যাওয়া পথের দিকে তাকিয়ে পরবর্তীতে ফোনে মনোযোগ দিল আসমান। পুনরায় এয়ারবাড দিল কানে। নিজেও অনুধাবন করল না ঠিক কখন মাস্কের আড়ালে থাকা তার অধরে খুবই ক্ষীণ একটা হাসির ধরা খেলে গিয়েছে। বারে বসে মুহিততে চুমুক দিচ্ছিল চারুলতা। ঠিক তখনই তার পাশের চেয়ার দখল করে বসল আসিফ, রাইসার বড় ভাই। আসিফ শিকদার। সহসাই বিতৃষ্ণায় ছেয়ে গেল চারুর চেহারা। নিশ্চয় নিজের অপমানের বদলা নিতে ভাইকে লেলিয়ে দিয়েছে রাইসা। নিজের গ্লাস হাতে উঠে আসতে চাইলেই আসিফের হাত চারুলতার কাউন্টারের উপর রাখা হাত চেপে বসল। কোথায় যাচ্ছ ডার্লিং? থমকালো চারুলতা। ঘুরে তাকালো আসিফের দিকে। বাঁকা হাসি ঝুলছে তার কিঞ্চিত ফাঁক হয়ে থাকা ঠোঁটে। লিপস্টিক ব্যবহার করে রাঙানো হয়েছে তা। আসল বর্ণ কালচে। হবে নাই বা কেন? সিগারেট, অ্যালকোহল, ড্রাগস দুনিয়ার কোনো জিনিসই বাকি রাখিনি সেবন করতে। তাই তো স্বাভাবিক দেখাতে প্রসাধনীর সাহায্য নিতে হয়। তুমি কি নেড়ি কুকুর আসিফ? বোন লেলিয়ে দিলে লেজ নাড়িয়ে চলে আসতে হবে। চারুলতার প্রশ্নে হতচকিত হয়ে পড়ল আসিফ। এক মুহূর্ত ফ্যালফ্যাল করে চেয়ে রইল চারুলতার পানে। ক্রমেই তার অধরে হাসিটুকুর পুনরুৎপত্তি ঘটল। লেলিয়ে দেবে কেন? আমি স্বইচ্ছায় এসেছি। বিকজ ইউ আর লুকিং সেক্সি টুনাইট। সম্পূর্ণ আগ্রহ হারিয়ে চারুলতা উঠে পড়ল। তোমার ফ্ল্যাটিংয়ে অজ্ঞান হওয়ার মতন আরও অনেক মেয়ে আছে পার্টিতে। আমাকে রেহাই দাও। কোথায় যাচ্ছ বেবি? বলে সহসাই পেছন থেকে চারুলতার কোমর জড়িয়ে ধরল আসিফ। মাথা ঠেকালো তার মেরুদণ্ড বরাবর। গাউনের উপরেও চারুলতা স্পষ্ট নিজের পিঠে তার ঠোঁটের স্পর্শ অনুভব করল। সমস্ত শরীর জুড়ে তার কম্পন খেলে গেল। সাই করে উল্টো ঘুরে চারু তীব্র কণ্ঠে বলল, বিহেভ ইয়োরসেলফ শিকদার।
হোয়াট ইফ আই ডোন্ট রেমান? উঠে দাঁড়ালো আসিফ। এক ঝটকায় চারুলতাকে কাছে টেনে নিল, মিশিয়ে নিল নিজের শরীরের সঙ্গে। মানবিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করল চারু। দাঁতে দাঁত ঘষে উচ্চারণ করল, আসিফ, ভুলে যেও না এটা একটা সামাজিক পার্টি, কোনো ডিস্কো ক্লাব নয়। আর আমিও একজন নারী, কোনো স্ট্রিপার নই। তাহলে চলো ডিস্কো ক্লাব, না হলে আমার অ্যাপার্টমেন্টে একসাথে রাত কাটাই। ট্রাস্ট মি, আই অ্যাম রিয়েলি গুড। বিড়বিড় করে চারুলতার বুকে হাত ছোঁয়ালো আসিফ। ধৈর্যের সীমা সহসাই অতিক্রান্ত হলো চারুর। দ্বিতীয় চিন্তা ছাড়াই নিজের ডান হাত উত্তোলিত করে সশব্দে আসিফের গালে চড় বসালো সে। এতটাই জোর ছিল তার আঘাতে যে আসিফ রীতিমতো ছিটকে পড়ল চেয়ারের উপর। পার্টির অর্কেস্ট্রা থেমে গেল। সকলের দৃষ্টি আবদ্ধ হয়ে পড়ল নাটকীয় দৃশ্যপটে। কাপুরুষ, বলে উঠে পা তুলে আসিফের তলপেট বরাবর নিজের হিল দিয়ে চাপ দিল চারুলতা। ব্যথায় কুঁকড়ে গেল সে, কিন্তু চারুর মাঝে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আমাকে কি অবলা নারী মনে হয় তোর, যে চুপচাপ শুয়ে যাব? বারবার ভুলে যাস কেন এই নারীর পেট থেকেই তোর জন্ম? ফুড কাউন্টারে দাঁড়িয়ে স্যান্ডউইচে কামড় বসাতে থাকা রোজা দৃশ্যটি খেয়াল করে খাবার রেখে দ্রুত ছুটল বারের দিকে। ততক্ষণে চারুলতা নিজের পা সরিয়ে নিয়েছে। রাগ প্রশমিত করে সে চলে যেতে উদ্যত হচ্ছিল, কিন্তু নাছোড়বান্দা আসিফ উঠে দাঁড়িয়ে তার চুল টেনে ধরল পেছন থেকে। বড্ড বেশি দেমাক তোর, সবার সামনে আমাকে অপদস্থ করে পার পেয়ে যাবি ভেবেছিস? তোকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। হাত তুলতে উদ্যত হচ্ছিল আসিফ, কিন্তু এর আগেই অভূতপূর্ব ঘটনাটি ঘটল। চারুলতার সামনে আবির্ভূত হলো আসমান। তাতে আসিফের চটটি চারুর বদলে আঘাত হানল আসমানের চেহারায়। মুহূর্তেই পিনপতন নীরবতায় ছেয়ে গেল চারপাশ। নির্বিকার আসমান। আসিফের চড়ে তার খুব একটা এসেছে কিংবা গিয়েছে বলে মনে হলো না। পর্বতের ন্যায় অটল সে, হিমালয়ের ন্যায় হিমশীতল স্থির। তার প্রজ্বলিত নয়ন জুড়ে কৃষ্ণগহ্বরের উৎপত্তি। আসিফ কয়েক পা পিছিয়ে গেল আসমানের দৃষ্টি লক্ষ্য করে। ছেলেটির উপস্থিতি কেমন যেন অশুভ, যার কারণে তাকে ঘাটাতে চায় না কেউই। এই জন্যই এই ঝামেলার মাঝেও কেউ হস্তক্ষেপ করছে না। আসমান পিছনে ফিরল। চারুলতা বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আসমান শান্ত অথচ শক্তিশালী কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে? আপনার বোন আমাকে অপমান করেছে, উত্তরটা দিল আসিফ। গায়ে মাখল না আসমান। তার দৃষ্টি শুধুমাত্র চারুলতার উপর আপতিত। এক মুহূর্ত সময় নিল চারু। জানালো, আমাকে অশ্লীল কথা বলেছে, তারপর খারাপভাবে স্পর্শ করেছে। শুধু একটু ছুঁয়েই তো দিয়েছি, তার জন্য এত নাটক? বাক্যটি সম্পূর্ণ করার সময় কিংবা সুযোগ কোনোটাই লাভ করল না আসিফ। আসমানের হাত বিদ্যুৎ গতিতে পাকড়াও করল তার কণ্ঠ। চেপে ধরে মুহূর্তের মাঝে তার শরীর তুলে ধরল শূন্যে। তারপরই ওই অবস্থায় আছড়ে ফেলল কাউন্টারের উপর। তখনও আসিফের গ্রীবাদেশ মুক্ত হয়নি আসমানের কবল থেকে। এতক্ষণে যেন সম্বিত ফিরেছে অতিথিদের। শিকদার পরিবারের কয়েকজন বডিগার্ড বাহির থেকে ছুটে এলো রাইসার ডাকে। আসমানকে ঘিরে ফেলল চারপাশ থেকে। তবুও তাকে একরত্তি টলাতে সক্ষম হলো না। আসিফের গলা চেপে ধরে আছে সে কাউন্টারের সঙ্গে। ছেলেটা ছটফট করছে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু সুস্থির আসমান। তাকে বাগে আনতে বডিগার্ডদের একজন আঘাত করল ঘাড় বরাবর। তাতে নিজের হাতের বাঁধনে ঢিল দিল আসমান। তড়িৎ গতিতে নিজেকে ছাড়িয়ে আসমানকে একটা খালি কাচের বোতল দিয়ে মারতে উদ্যত হচ্ছিল ক্রোধে উন্মাদ আসিফ।
তা দৃষ্টিগোচর হতেই নিজেকে আর দূরে রাখতে সক্ষম হলো না রোজা। দ্বিতীয়বার চিন্তাও করল না তার নাক গলানো আদৌ উচিত হবে কিনা। তার পা তাকে স্বয়ংক্রিয়ভাবে টেনে নিল কুরুক্ষেত্রের মাঝে। এক্সকিউজ মি। জোরপূর্বক ভিড়ের মধ্যিখানে নিজেকে ঢোকালো রোজা। আসমান এবং আসিফও তার বডিগার্ডদের মাঝে ঢাল হয়ে দাঁড়ালো যেন। আসমানকে ঠেলে কিছুটা পিছনে সরিয়ে দিয়ে সামনে এক হাত তুলে থামার ভঙ্গি করে কঠোর কণ্ঠে বলল, এটা একটা সামাজিক জায়গা, বক্সিং রিং নয়। নিজের শক্তি জাহির করবার কোনো প্রয়োজন নেই। আপনি মাঝখানে বাদ সাধেন কেন? সরে যান। এটা শিকদার আর রেমান পরিবারের ব্যাপার। রেমান পরিবারের সদস্য হিসেবে মাঝখানে দাঁড়ানোর এবং এই দাঙ্গা থামানোর অধিকার অবশ্যই আমার আছে। আসিফের প্রশ্নের কড়া জবাব দিল রোজা। তাতে কয়েক সেকেন্ড নীরব থাকল পরিবেশ। তারপরেই রোজা পুনরায় বলল, আপনি যা করেছেন একদম ঠিক করেননি। একজন নারীকে কখনো অনুমতিবিহীন স্পর্শ করা উচিত নয়। আপনি চারুলতার কাছে ক্ষমা চেয়ে নিন, সব কিছুর অবসান ঘটবে। অযথা আগুনে ঘি ঢালবেন না। ও, এখন আমার তোর কাছ থেকে শিখতে হবে যে কি করব আর কি না করব। এগিয়ে এলো আসিফ। রোজার বুকে হাত রেখে জোরে ধাক্কা দিল। ভারসাম্য হারিয়ে পিছিয়ে গেল রোজা। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। করব। কি করবি? আবারও ধাক্কা দিল আসিফ। অতপর আরও একবার। চতুর্থবার দেবার পূর্বেই তার হাতটি খপ করে ধরে ফেলল আসমান। অপর হাতে রোজাকে নিজের পেছনে ঠেলে এগিয়ে গেল সামনে। আসিফের হাতখানা মুহূর্তের মাঝেই মুচড়ে দিল সে। কটকট করে শব্দ হলো আঙুলের হাড় ভাঙার। সম্পূর্ণ কুঁকড়ে গেল আসিফ। আসমান দৃঢ়কণ্ঠে বিড়বিড় করল, হাউ ডেয়ার টু টাচ মাই ওয়াইফ অ্যান্ড সিস্টার। আহ! চিৎকারের ধ্বনির সঙ্গে তাল মেলালো হাড়ের গুঞ্জন। ফট করে বেঁকে গেল আসিফের ডান হাতটি। ঝুলতে থাকলো কনুই বরাবর। আতঙ্কিত চেহারায় নির্বোধের মতন চেয়ে থাকলো আসিফ। তার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। শরীর আর নিতে পারছে না। কেউ কিছু বুঝে ওঠার আগেই ধপাস করে সে লুটিয়ে পড়ল মেঝেতে। অশরীরী দৃশ্যটির পানে বাকরুদ্ধ হয়ে চেয়ে রইল সকলে। সকলের পায়ে যেন শিকড় গজিয়েছে। সামান্যতম নড়চড় করার সুযোগ দিচ্ছে না বিস্মিত মস্তিষ্ক। বডিগার্ডরা পর্যন্ত আসমানের দিকে এগোনোর দুঃসাহস প্রদর্শন করছে না। ঊর্ধ্বশ্বাসে দৃশ্যপটে ছুটে এলো রাইসা। নিজের বড় ভাইয়ের করুণ দশা লক্ষ্য করে উচ্চকণ্ঠে আদেশ ছুড়ল, কল অ্যাম্বুলেন্স। বডিগার্ডদের একজন ফোন করতে করতে রাইসা আসমানের দিকে ফিরল। অন্যরা তাকে ঘিরে ধরল। ম্যাম প্লিজ, ঝামেলায় জড়াবেন না। গার্ডদের চোখ রাঙানি দিয়ে উপেক্ষা করে গটগট করে হেঁটে আসমানের মুখোমুখি দাঁড়ালো রাইসা। মেয়েটির চেহারা জুড়ে কর্ধের শিখা জ্বলছে। দৃষ্টিতে ঘৃণার অতল গভীর সমুদ্র। অনুভূতির তাড়নায় ঠোঁটজোড়া কাঁপছে তার তীর তীর করে। ইউ বাস্টার্ড! নিজের দুর্বল হাতেই আসমানের বুকে ঘুষি বসালো সে। টলল না আসমান, প্রতিরোধ করার চেষ্টাও করল না। একের পর এক আঘাত আসতে থাকলো তার উপর, কিন্তু কোনো নারীকে পাল্টা আঘাত করতে ইচ্ছুক নয় সে। কি মনে করেন আপনি নিজেকে? সর্বেসর্বা ক্ষমতার দাপট দেখিয়ে পার পেয়ে যাবেন? নিশ্চুপ আসমান, নিশ্চুপ প্রত্যেকে। রাইসার গাল বেয়ে অশ্রু গড়াচ্ছে। চিৎকার করে করে সে কথা বলছে, আপনি আদতে একটা দানব, ভয়ঙ্কর দানব। মুখোশের আড়ালে নিজেকে ঢেকে রাখেন যেন কেউ টের না পায়। কতটা পৈশাচিক সত্তার অধিকারী আপনি! আপনারই মুখোশ। আসমান সহসাই নিজের মাস্কে হাত দিল, কিন্তু পরিস্থিতির উত্তেজনায় তার মতন সদা সচেতন ব্যক্তিরও এক সেকেন্ড দেরি হয়ে গেল। রাইসা একটানে ছিঁড়ে ফেলল তার মুখের মাস্ক, ছুঁড়ে ফেলল দূরে।
আমার ভাইয়ের কিছু হলে আপনাকে। বিদ্যুৎপৃষ্ট হওয়ার মতন করে ঝাঁকুনি খেয়ে থমকে গেল রাইসা। বিস্ফোরিত দৃষ্টিতে চেয়ে থাকলো নিজের উন্মুক্ত করা দৃশ্যের পানে। শুধুমাত্র সেই নয়, বরং উপস্থিত প্রত্যেক অতিথি নিষ্পলক তাকিয়ে রইল এক পরাবাস্তব দৃশ্যের দিকে, যা কোনোদিন নিজের চোখে অবলোকন করার কল্পনাও কেউ করেনি। সম্পূর্ণ দৃশ্যমান আসমানের চেহারা, শুভ্রত্বকে আচ্ছাদিত চেহারায় শিশুসুলভ মায়া, সৃষ্টিকর্তার অতি যত্নে সৃষ্টি ভাস্কর্যের ন্যায় মুখাব্যয় এতটাই মাধুর্যপূর্ণ যে তা হতে দৃষ্টি ফেরানো দেয়। সবই অত্যন্ত আকর্ষণীয় যতক্ষণ না পরাশক্তি এতে হস্তক্ষেপ করে। পুষ্ট ঠোঁটজোড়ার দুই পাশের চোয়াল বেয়ে চলে গেছে দুইটা গাঢ় সেলাইয়ের দাগ, যেন তার মুখটা চিরে পুনরায় সেলাই করে দেওয়া হয়েছে, যার চিরস্থায়ী চিহ্ন রয়ে গিয়েছে। কাঠের পুতুলের মতন লাগছে দেখতে, যার কলকাঠি নাড়লেই মুখ নেড়ে কথা বলতে আরম্ভ করবে। বরফখণ্ডে পরিণত হওয়া রোজা নিজের থমকে যাওয়া হৃদযন্ত্রের অবাধ্য ব্যাকুলতা নিয়ে তাকিয়ে রইল ভুতুড়ে দৃশ্যটির দিকে। কি হয়েছে আসমানের সঙ্গে? সম্পূর্ণ ছিঁড়ে ফেলা হয়েছিল তার ঠোঁটের দুই পাশ। পৈশাচিক এক দগদগে চিহ্নের উৎপত্তি ঘটিয়েছে তা তার চোয়াল জুড়ে, যার দিকে তাকালে শরীর শিরশির করে ওঠে। দানবীয় সত্তার জন্য এক দানবীয় অব্যয়। মানব হৃদয় মাত্রই ভয়ে কিংবা ঘৃণায় দৃষ্টি ফিরিয়ে নিতে বাধ্য হলো। তাই নির্বাক দর্শক সব একে একে দৃষ্টি সরিয়ে নিল। কেউ উল্টো ঘুরে গেল, আবার কেউ বা মুখ চেপে ধরে নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করল। অবিশ্বাস্য হলেও সত্য, তাতে আসমানের মাঝে কোনো প্রকার প্রভাব দেখা গেল না। সে নিজের চেহারা আবৃত করার আর কোনো চেষ্টাই করল না। তার দৃষ্টিতে শুধুমাত্র শীতলতা ছাড়া আর কিছুই প্রদর্শিত হলো না। রোজার মনে হলো সে তার পায়ের জোর হারিয়ে ফেলছে। এ কি তাহলে সেই কলঙ্ক? একে কি আদৌ কলঙ্ক বলা যায়? ঠিক যেমন চাঁদের শরীরে কলঙ্ক থাকে, তেমনি আসমানের চেহারাকেও বিকৃত কলঙ্কে ছেয়ে ফেলেছে কোনো এক পৈশাচিকতার নিদর্শন। সবথেকে দুঃখজনক ব্যাপার হলো, এই নিদর্শন ক্ষণস্থায়ী নয়, বরং আজীবনের। মার্বেল ভবনের সামনে বিএমডাব্লিউ এসে থামতেই ভেতর থেকে নেমে পড়ল চারুলতা। পার্টি আজ ক্যান্সেল হয়ে গিয়েছে অপ্রীতিকর ঘটনার পর। আসিফকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এর পরপরই সে স্থান পরিত্যাগ করেছে রেমান পরিবার। আসমানের চেহারা এবং কার্যকলাপ নিয়ে তীব্র গুঞ্জনের মাঝে অবস্থান করে চারুলতার সমস্ত শরীর এখনও পর্যন্ত ঝনঝন করছে তীব্র এক আক্রোশে। যদি তার ক্ষমতা থাকত, তাহলে হয়তো সে প্রত্যেকের দৃষ্টি হরণ করে নিত মুহূর্তের জন্য। আসমান কেন রাইসাকে বাধা দেয়নি? কি এত দরকার ছিল সুপুরুষ সাজার? প্রশ্নগুলো সে চাইলেও কোনো দিন করতে পারবে না। তার পিছন পিছন রোজা নামতেই পুনরায় গাড়ির ইঞ্জিন চালু করল আসমান। তার দিকে ফিরে তাকালো চারুলতা এবং রোজা উভয়ই। আসমানকে কোনো যান্ত্রিক মেশিন ছাড়া ভিন্ন কিছু মনে হচ্ছে না। তার চেহারা সম্পূর্ণ উন্মুক্ত, তাতে চোখ পড়লেই বীভৎসতা নজরে আসছে। বিন্দুমাত্র খেদ নেই। আপন দুনিয়ায় বিলীন সে। স্টিয়ারিংয়ে এক হাত দিয়ে অপর হাত জানালায় ঝুলিয়ে কোনো এক অজ্ঞাত গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করতে উদ্যত সে। কোথায় যাচ্ছিস? চারুর বিষাদপূর্ণ প্রশ্নের কোনো জবাব প্রদান করল না আসমান। গিয়ারে হাত রাখল। একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত বোলালো চারুলতা। কিন্তু অতর্কিতে তাকে অবাক করে দিয়ে গাড়ির প্যাসেঞ্জার সিটের দরজা খুলে ভেতরে চেপে বসল রোজা। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো আসমান এবং চারুলতা উভয়ই। রোজার দৃষ্টি রইল সামনের দিকে। কারো দিকে নজর দিতে সে ইচ্ছুক নয়। চেহারায় অদ্ভুত এক কাঠিন্য তার।
শেষমেশ তাকে কিছুই বলল না আসমান। গিয়ার টেনে এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে এগোলো। গাড়ির পিছনের কাচের দিকে একদৃষ্টে চেয়ে থাকলো চারুলতা। তার কণ্ঠে দলা পাকিয়ে এলো কান্না। দ্রুতই সিটি ইউফোরিয়ার গেট পেরিয়ে রাতের শহুরে সড়কে এসে পড়ল গাড়ি। অসহনীয় নিস্তব্ধতা গাড়ির ভেতরে। একবারের জন্য আসমানের দিকে দৃষ্টিপাত করছে না রোজা। আসমানও না। নৈশব্দ প্রহরে একমনে গাড়ি চালিয়ে যাচ্ছে। ক্ষণে ক্ষণে ট্রাফিকের গুঞ্জন চৌচির করে দিচ্ছে সেই নৈশব্দ। অদ্ভুত হলেও সত্য, মুহূর্তটি দীর্ঘস্থায়ী হলো 2.5 ঘন্টা। আসমানের নিরুদ্দেশের যাত্রা থামল সুবিস্তৃত মহাসড়কের এক পাশে। গাড়ি থেকে নেমে গেল সে একটা শব্দ উচ্চারণ ছাড়াই। রোজা ঠায় বসে রইল। রাস্তার দুই পাশ জুড়ে বিস্তৃত ক্ষেত। রাত্রির আভায় দূরদিগন্ত ছায়া, গাছের ছায়া বাতাসে দোল খাচ্ছে। গগনে ছড়িয়ে তারকারাজি। মিটমিট করে জ্বলছে নিভছে আপন লয়ে। যতদূর দৃষ্টি যায় জনজীবনের চিহ্ন নেই। আছে এই রাত, রাতের তারারা এবং শীতল বায়ুর প্রবাহ। গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়ালো আসমান। পকেট থেকে বের করলো একটা লাইটার। প্রথমবারের মতন আসমানকে ধূমপান করতে দেখল রোজা। দিগন্তের দিকে চেয়ে ঠোঁটে সিগারেট পুড়ে স্থির ভঙ্গিতে তাকিয়ে আছে সে। সিটবেল্ট খুলে বেরিয়ে এলো রোজা। মৃদু শব্দে গাড়ির দরজা বন্ধ করে এগোলো। জায়গা করে নিল ঠিক আসমানের পাশেই। বুকে 2 হাত গুটিয়ে চেয়ে থাকলো যেদিকে চেয়ে আছে আসমান। এক নজর তাকে দেখে পুনরায় সিগারেটে মনোযোগ দিল সে। নিস্তব্ধতা ভালোই লাগছে। বায়ুর এলোমেলো আবহ এবং রাত্রির মায়া। প্রকৃতির মায়াজালে নিজেকে হারিয়ে ফেলা খুব মন্দ নয়। তোমার ভয় করছে না? প্রশ্ন শুনে মাথা ঘুরিয়ে তাকালো রোজা। আধখাওয়া সিগারেট 2 আঙ্গুলে ধরে তখন দিগন্তের পানে আবদ্ধ আসমান। সোজাসাপটা জবাব দিল রোজা। করছে। আসমানের চেহারায় সন্তুষ্টি ফুটে উঠল। যাক, রোজা অন্তত সান্ত্বনা দিয়ে মিথ্যে কথা বলেনি। যদি বলতো যে না, তার ভয় করছে না, তখনই আসমান নিজেকে গুটিয়ে নিত। কারো করুণা কিংবা সহমর্মিতায় অ্যালার্জি আছে তার। তুমি দেখতে বীভৎস, একদম পিশাচের মতন। রোজার কথায় যুক্ত করল আসমান। সম্মতি জানালো রোজা। মাস্ক পরে থাকাই ভালো। কেউ এত কদর্যতা দেখতে পারবে না। এক্স্যাক্টলি। মাথা দোলালো আসমান। কিন্তু আমি দেখতে চাই। সিগারেট ঠোঁটে ছোঁয়াতে ছোঁয়াতে স্থির হয়ে গেল আসমান। মাথা হেলিয়ে তাকালো রোজার দিকে। মেয়েটি এই প্রথম সরাসরি তাকালো তার পানে। দৃষ্টিতে কোনো প্রকার ভয়, আতঙ্ক, ঘৃণা কিংবা করুণা নেই। আছে শুধু অদ্ভুত এক মমত্ববোধ। যেন জগতের সবথেকে সুন্দর বস্তুটির দিকে চেয়ে আছে সে। এহেন চমৎকারকে অবলোকন করেও পরিতৃপ্ত তার হৃদয়। চাঁদেরও কলঙ্ক আছে। তবুও সাহিত্যিকেরা রমণীদের তুলনা করে চাঁদের সঙ্গে। প্রেমিকেরা প্রেয়সীদের নিকট ওয়াদা করে ওই চাঁদের টুকরো এনে দেবার। শিশুরা বড় হয় মায়ের মুখে চাঁদ মামার গল্প শুনে। কেন জানো? প্রথমবারের মতন রোজার উপর থেকে হাজার চাইলেও নিজের দৃষ্টি সরাতে পারল না আসমান। অদ্ভুত এক সম্মোহনী শক্তিতে সে আবদ্ধ হয়ে পড়েছে মেয়েটির মুখাবয়বে, তার কণ্ঠস্বরের জাদুতে। নিজের কম্পিত হাত তুলে ধরল রোজা। আলতো করে ছুঁয়ে দিল আসমানের ঠোঁটের পাশের দাগে উদ্ভাসিত ত্বক। তার বৃদ্ধাঙ্গুলি ধীরে ধীরে বয়ে চলল সেই কলঙ্কের দাগের উপর। রোজার চোখজোড়া জ্বলজ্বল করে উঠল। অধর ভেসে উঠল হাসিতে। কারণ সেই কলঙ্ক ছাপিয়ে জ্যোৎস্না ছড়িয়ে চাঁদ ভালোবাসা বিলায়। অন্তরে আনে প্রশান্তি, দৃষ্টিতে মুগ্ধতা। চাঁদ সুন্দর, প্রচণ্ড সুন্দর। আসমানের আঙুল থেকে সিগারেট পড়ে গেল মাটিতে।
রোজা থেমে নেই। তার হাতের আঙুল আঁকিবুকি কেটে চলেছে আসমানের কপোল জুড়ে। কোনো প্রকার বাধা দিল না আসমান। বুজে আসলো তার চোখের পাতা, নিজেকে বিলিয়ে দিল রোজার স্পর্শের অনুভূতিতে।